অসুস্থতা যাই আসুক না কেন, সমাধানের পথ খুঁজে বের করতে হবে আমাদেরই। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন। প্রিয় দর্শক, আজকে আমরা খুব সাধারণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো হাইপোগ্লাইসেমিয়া। ডায়াবেটিক রোগীরা প্রায়ই এই সমস্যাটিতে ভুগে থাকেন। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর তানজিনা হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ এবং হাসপাতাল। চলুন আমরা ম্যাডামের সাথে পরিচিত হই। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। তোমাকে অনেক ধন্যবাদ ডাকার জন্য। জি ম্যাডাম আসলে ডায়াবেটিক রোগীরা তো সবসময় চেষ্টা করেন যে তাদের ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখতে। তো রক্তে আসলে শর্করার পরিমাণ কত কমে গেলে আমরা বলবো যে একজন রোগী আসলে হাইপোগ্লাইসেমিয়ায় ভুগছেন? হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে হঠাৎ করে শর্করা কমে যাওয়া ডায়াবেটিসের রোগীদের একটি খুবই পরিচিত সমস্যা। আমরা ডায়াবেটিসের রোগীদের যে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে বলি, কিন্তু এতটা কমাতে বলি না যখন কিনা হাইপোগ্লাইসেমিয়া হবে। সাধারণ মাত্রায় আমরা খালি পেটে 6 মিলিমোলের নিচে থাকা এবং খাবার 2 ঘন্টা পর 8 মিলিমোলের নিচে থাকাটাকে স্বাভাবিক বলে থাকি। কিন্তু কখনো যদি কারো রক্তের সুগার বা শর্করা 4 মিলিমোলের নিচে নেমে আসে, তখন তার নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তখনকে আমরা এটাকে হাইপোগ্লাইসেমিয়া বলে থাকি। রক্তের শর্করা খুব বেশি কমে যাওয়াও ভালো নয়, সেটাও নানা রকম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো ম্যাডাম আসলে একজন মানুষের যদি এরকম রক্তে শর্করার পরিমাণ কমে যায়, তো আসলে কি কি কারণে এরকম হতে পারে? ডায়াবেটিসের রোগীদেরকে আমরা খুবই সুশৃঙ্খল একটি জীবনযাপন করতে বলে থাকি। তাদের খাবারের টাইম টেবিল, তাদের খাবারের পরিমাণ, একটা সুষম খাদ্যাভ্যাস, সঠিক নিয়মে ব্যায়াম, শরীরচর্চা এগুলোও করতে বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হয়ে থাকে তাদেরই যারা আসলে এই শৃঙ্খলাটা মেনে চলতে পারেন না বা ডিসিপ্লিনটা মেনে চলতে পারেন না। খুব কমন একটা পরিচিত সমস্যা হচ্ছে যদি খাবারের সময়টা পার হয়ে যায়। ঠিক সময়টাতে সকালে নাস্তা খাওয়া, ঠিক সময়টাতে দুপুরের খাবার খাওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের রোগীদের জন্য। ওনারা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, অনেক সময় দেখা যায় যে খাওয়াটা ঠিক টাইমে হচ্ছে না। কিন্তু এটা ডায়াবেটিসের রোগীদের একটু মেনে চলতে হবে। যদি কাজেও ব্যস্ত থাকেন, তাকে ব্যাগে খাবার রাখতে হবে বা ছোটোখাটো ফল বা চকলেট রাখতে হবে, যাতে খাবারের টাইম পার হয়ে গেলে তার জন্য হাইপোগ্লাইসেমিয়া না হয়, সেজন্য তিনি তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নিতে পারেন। ম্যাডাম, এই কথাটা একটু বলতে চাই যে তৎক্ষণাৎ যে ব্যবস্থাগুলো বললেন, মানে কি আসলে উনি করবেন এই সময়টাতে? যে উনি তো আসলে দেখলেন যে আমি হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছি, তো উনি কি করবেন তৎক্ষণাৎ? প্রথমে তো তাকে বুঝতে হবে, আসলে তাকে জানতে হবে যে কি কি উপসর্গ দেখা দিলে তিনি বুঝবেন যে আমার রক্তে শর্করা কমে যাচ্ছে। রক্তের শর্করা যখন 4 মিলিমোল পার লিটারের নিচে নেমে আসে, তখন আমাদের কিছু সমস্যা হতে থাকে। যেমন বুক ধড়ফড় করে, ঘাম হতে থাকে, হাত পা কাঁপতে থাকে, মাথা ঘুরে, চোখে অনেক সময় ঝাপসা লাগতে থাকে। তো এই উপসর্গগুলো দেখা দিলে তিনি সাথে সাথেই বুঝতে পারবেন যে আমার নিশ্চয় হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। তাহলে তৎক্ষণাৎ তিনি 15 গ্রাম শর্করা পরিমাণ কিছু যদি খেয়ে নেন, তাহলে তার সাথে সাথে আবার এটি ঠিক হয়ে আসবে। 15 গ্রাম শর্করা থাকে 1 গ্লাস শরবতে। যদি আমরা 2 চামচ দিয়ে একটা চিনি দিয়ে শরবত তৈরি করি, অথবা একটা জুস খেতে পারেন তিনি, অথবা একটা চকলেট খেয়ে নিতে পারেন বা কোনো মিষ্টি জিনিস খেয়ে নিতে পারেন, একটা খেজুর খেতে পারেন কিছুই যদি না থাকে। এই জিনিসগুলোর সাথে সাথে খেয়ে নিলে তার রক্তের শর্করাটা আবার স্বাভাবিক মাত্রায় চলে আসবে। তাহলে ম্যাডাম, মানে ওনারা তো আসলে তাহলে সাথে ওনাদেরকে কিছু রাখতে হবে, কারণ হঠাৎ করে যদি আমার এমন হলো যে আমার রাস্তায় কিংবা আমি অন্য কোথাও এরকম হয়ে যাচ্ছে, তো বাড়ির বাইরে কোথাও, বাড়ির বাইরে, হ্যাঁ, তখন আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ইনসুলিন গ্রহণ করেন এবং যারা সালফোনালিউরিয়া গোত্রের ওষুধ যেমন হচ্ছে গ্লিক্লাজাইড, গ্লিমেপাইড এগুলো খান, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি, কারণ এই ওষুধগুলোতে সবচেয়ে বেশি হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকে। সে কারণে যারা ইনসুলিন গ্রহণ করেন তাদের সবসময় উচিত ব্যাগের মধ্যে কোনো খাবার, মিষ্টি জাতীয় খাবার ক্যারি করা। যদি কোনোখানে খেতে দেরি হয়ে যায়, হয়তো নিমন্ত্রণে গেছেন বা কোনো দাওয়াতে গেছেন, সেখানেও দেরি হতে পারে, তাহলে সেক্ষেত্রে চট করে যেন উনি ওই টাইমটাতে এটি খেয়ে নিতে পারেন। এই যে হাইপোগ্লাইসেমিয়া যে হচ্ছে, আমরা বারবার বলতেছি যে হাইপোগ্লাইসেমিয়াতে কেন আসলে হয় এই সমস্যাটা? একটা অন্যতম কারণ আমরা বললাম যে সময় মতো না খাওয়া। আরেকটি কারণ হচ্ছে যে যদি ওষুধের মাত্রা বা ইনসুলিনের মাত্রা তিনি অ্যাডজাস্ট না করেন। এরকম হতে পারে যে আগে হয়তো ডায়াবেটিস অনেক বেশি ছিল, তখন যে মাত্রায় ইনসুলিন দেওয়া হয়েছিল এখন হয়তো কন্ট্রোল হয়ে আছে, এখন আর অত মাত্রায় দরকার নেই।
তো উনি ওই মাত্রাতেই দিয়ে যাচ্ছেন, বেশি মাত্রাতেই দিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু তার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তাহলে নিয়মিত চেক আপ করাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়া এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ যদি চলে আসে ডোজ কমাতে হয়, আবার নিয়ন্ত্রণের বাইরে থাকলে ডোজ বাড়াতে হয়, তাহলে এই নিয়মিত ফলো আপটাও খুব জরুরি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যদি ডায়াবেটিসের রোগীদের কিডনি বা লিভারের সমস্যা থাকে, আমরা জানি যে সমস্ত ওষুধ তো লিভার এবং কিডনি দিয়ে বিপাক হয় এবং হচ্ছে বর্জ্য পদার্থ হিসেবে বের হয়। যদি কিডনি এবং লিভারের সমস্যা থাকে তাহলে সেই ওষুধটা বডিতে জমতে থাকে, রক্তে জমতে থাকে, তখন কিন্তু তাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। আমরা তো আসলে হাইপোগ্লাইসেমিয়া নিয়ে খুব চিন্তা করি, তো আমার কাছে যেটা মনে হয় যে নিশ্চয়ই এর জটিলতাগুলো খুব বেশি, তার জন্যই তো আমরা আসলে এত চিন্তা করতেছি। তো ম্যাডাম আসলে জটিলতাগুলো কি কি হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি, কারণ হচ্ছে অনেকের মাঝে মাঝে হাইপোগ্লাইসেমিয়া হয়, তিনি একটু চিনি মিষ্টি খেয়ে নেন আবার ঠিক হয়ে যায়, এটাকে তারা খুব একটা পাত্তা দেন না, কিন্তু এটার একটা লং টার্ম প্রভাব আছে, নেতিবাচক প্রভাব আছে শরীরের উপরে। প্রথম প্রভাব হচ্ছে যদি আমরা সময় মতো এটা বুঝতে না পারি এবং যদি সময় মতো আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা না নিতে পারি, কিছুক্ষণ পর কিন্তু তিনি অচেতন হয়ে পড়তে পারেন, এমন লেভেলে রক্তে শর্করা নেমে যেতে পারে যে ব্রেনে, মস্তিষ্কে তখন গ্লুকোজের অভাব দেখা দেয়, তখন কিন্তু তিনি অচেতন হয়ে পড়তে পারেন। একটা বড় সংখ্যক রোগী এরকম পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়, হাড় ভেঙে যায়, অনেক সময় মাথায় আঘাত পান, এই ধরনের নানা রকম বড় বড় সমস্যা ঘটতে পারে, কাজে এই বিষয়ে খুব সাবধান থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যতবার আমাদের হাইপোগ্লাইসেমিয়া হয়, যতবার আমাদের রক্তের শর্করা কমে যায়, আমাদের মস্তিষ্কের কোনো না কোনো কোষ ক্ষতিগ্রস্ত হয়। এদের দেখা যায় পরবর্তীতে স্মৃতি হারিয়ে যাওয়া, ডিমেনশিয়া হওয়া, ব্রেনের সমস্যা এগুলো দেখা দিতে পারে। তাদের হার্টের উপরেও চাপ পড়ে, কারণ খুব বুক ধড়ফড় করে, ট্যাকিকার্ডিয়া হয়, হার্টের উপরে একটা চাপ পড়ে, সে কারণে তাদের হার্টের সমস্যা হওয়ারও ঝুঁকি বেশি। একটু ম্যাডাম বলতে চাচ্ছিলাম যে এর থেকে কি ম্যাডাম মৃত্যুর ঝুঁকি হতে পারে? হ্যাঁ, মৃত্যুর ঝুঁকি থাকে। দীর্ঘ সময় যদি কারো রক্তে শর্করা কম থাকে, তাহলে সেই শর্করার, আমরা জানি যে মস্তিষ্কের একমাত্র খাবার হচ্ছে গ্লুকোজ, তো গ্লুকোজ সাপ্লাই যখন মস্তিষ্কে বেশ কয়েক মিনিট যদি বন্ধ থাকে, তাহলে তিনি চিরতরে কোমায় চলে যেতে পারেন, এমনকি মারাও যেতে পারেন। আচ্ছা ম্যাডাম, তাহলে জটিলতা বলতে গেলে মানে খুব সাধারণ একটা প্রশ্ন মাথায় চলেই আসে যে তাহলে আমরা এর থেকে কিভাবে রক্ষা পেতে পারবো? এর থেকে রক্ষা পাওয়ার একটি মাত্র উপায়, সেটা হচ্ছে খুবই ডিসিপ্লিন মেনে চলা এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা। প্রতিদিন একই সময়ে নাস্তা করা বা একই সময়ে দুপুরের খাবার খাওয়া, এই টাইম টেবিলটা মেনটেন করা। 3টি মূল খাবার আমরা খাই, সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ এবং রাতে ডিনার, কিন্তু ডায়াবেটিসের রোগীদের বলা হয় এই 3টার মাঝখানে আরও 3টি খাবার, মানে মোট 6টি খাবার খেতে হয়। নাস্তা এবং দুপুরের খাবারের মধ্যে একটি, দুপুরের খাবার এবং রাতের ডিনারের মধ্যে একটি, আরেকটা হচ্ছে বেড টাইমে ঘুমাতে যাওয়ার আগে একটি খাবার খেতে বলা হয়, কারণ রাত্রেবেলায় আমরা সবচেয়ে বেশি সময় না খেয়ে থাকি, প্রায় 8-10 ঘন্টা সময় না খেয়ে থাকি, এই জন্য বেড টাইমে একটা কিছু খেয়ে তারপর তাকে ঘুমাতে বলা হয়। তো এই নিয়মটা যদি তিনি পালন করতে পারেন, তাহলে হাইপোগ্লাইসেমিয়া থেকে রক্ষা পাবেন। তো ম্যাডাম, আপনার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো অ্যাডভাইস থাকে, আপনি যদি কিছু বলতে চান আমাদের বৈশাখী টিভির দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ডায়াবেটিসের রোগীদের জন্য সবচেয়ে প্রথম চিকিৎসা হচ্ছে ডিসিপ্লিন। আমরা বলি যে ডিসিপ্লিন বা শৃঙ্খলা হচ্ছে ভালো থাকার সবচেয়ে বড় উপায়। আপনি ওষুধই গ্রহণ করেন বা ইনসুলিনই গ্রহণ করেন অথবা লাইফস্টাইলের মধ্যেই থাকেন, যদি আপনি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন, সুষম এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস আপনি অভ্যাস করে ফেলেন এবং নিয়মিত শরীর চর্চা করেন, তাহলে ডায়াবেটিস যেমন নিয়ন্ত্রণে থাকবে, তেমনি এই হাইপোগ্লাইসেমিয়া বা সুগার বেড়ে যাওয়া, কমে যাওয়ার যে জটিলতাগুলো, ওখান থেকেও আপনি রক্ষা পেতে পারেন। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে এতক্ষণ শুনছিলাম হাইপোগ্লাইসেমিয়া নিয়ে। তো আমরা আশা করি যে আমাদের এই আলোচনা আপনাদেরকে কিছুটা হলেও জানতে সাহায্য করবে। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। আশা করি আগামী পর্বে আপনাদের সাথে আমরা আবার হাজির হয়ে যাব নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।